বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষকের গল্পই সব সময় আপনাদেরকে নিয়ে চিল্লাচিল্লি করি। কেউ ভালো বলেন, কেউ খারাপ বলেন, কেউ আমাকে নিয়ে অনেক মন্তব্য করেন। সব কিছু শেষ করে সময়ের জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনাদের কিছু ভালোবাসার আশায়, আপনাদের কিছু মহব্বতের আশায় সব সময় চিল্লাচিল্লি করি। আমার কোনো কথায় আপনারা আঘাত নেবেন না, আমার অশিক্ষিত মানুষের কোনো ভাষায় আপনারা কষ্ট পাবেন না। এই বেলে শুরু করছি আজকের কৃষি। আজকের কৃষিতে উন্নতি করতে গেলে যে ধাপগুলা আসলে মেনটেন করতে হয়, সেই ধাপগুলা নিয়ে এখন কথা বলবো। আদা চাষ করেন, আদা চাষ করেন, পেঁপা চাষ করেন, এগুলো অনেক কথা অনেক ইউটিউবাররাই বলতেছে, অনেকভাবে আপনারা দেখতেছেন। কিন্তু আসলে চাষ করতে যায় কি কি প্রতিবন্ধকতা আসে, আসলে কোন কোন দিকগুলাকে ম্যানেজমেন্ট করে কৃষিকে বিপ্লব ঘটাতে হয়, সেই জিনিসগুলো আমি করতে যেটা যখন বুঝতে পারছি সেটাকে সেই সময়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে প্রিয় দর্শক, আমাদের দেশের কৃষকেরা সবচাইতে যে হতাশাগ্রস্ত, কোনো ফসল ফেলালেই সে মনে করে আমি লস করব, কোনো গাছ লাগালেই মনে করে আমার সেই গাছ হবে না, কোনো কিছু করতে গেলেই সে মনে করে আমি ক্ষতিগ্রস্ত হব। এই হতাশার হাত থেকে বাঁচতে গেলে পূর্ণাঙ্গ সিস্টেমগুলোকে মেনটেন করতে হবে, এবং সেই জিনিসগুলোকে মেনটেন করতে গেলে আপনাকে সেই বিষয়গুলোতে আসলে অভিজ্ঞতা জ্ঞান অন্বেষণ করতে হবে। আপনি বই পুস্তকে যে ভাষাগুলো থাকে সেগুলো আজ থেকে হয়তো 20 বছর আগের একটা কৃষি বই আপনি পড়ছেন। সেই কৃষি আজকের যে আবহাওয়া, আজকের যে পরিবেশ, আজকের যে আধুনিকতা, সেখানে আপনি খাপ খাওয়াইয়া যদি করতে চান তাহলে আপনি সবচাইতে হতাশাগ্রস্ত হবেন। প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতিটা ক্ষেত্রের পরিবর্তন ঘটে, কিন্তু আমাদের কৃষির কোনো পরিবর্তন নাই, কৃষির কোনো সিস্টেম নাই। এই কৃষিকে সিস্টেমে আনতে যায়, পরিবর্তনশীল করতে যায়, ঘাত প্রতিঘাত নিয়ে অনেক চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, কৃষি করতে যায় সবচাইতে যেটা আমাদের শিক্ষণীয় বিষয়, কৃষির খাবার। আমরা আসলে বাংলাদেশের কৃষকেরা সবচাইতে যেটা ক্ষতিগ্রস্ত, আমি শেষ পর্যায়ে আজকে শেষ সময়ে যেটা বুঝলাম সেটা হলো খাবার। আমাদের দেশের কৃষিতে কোনো খাবারই না দিয়ে আমরা আসলে ফসলের আশা করি, এই জায়গা যায় আমরা কিন্তু আসলে কৃষিতে ক্ষতিগ্রস্ত হই। আসলে খাবারটা আমরা সব সময়ই রাসায়নিক সারের উপর নির্ভরশীল হই, এবং রাসায়নিক সার ব্যবহার করে আমরা দুইটা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হই। সেটা দ্রুত গতিতে গাছ বৃদ্ধি হয় এবং দ্রুত গতিতে পোকামাকড়ের আক্রমণ হয়, এবং তৃতীয় নাম্বারে যেটা ক্ষতিগ্রস্ত হই, ফসলের আয়ু কমে যায়। অর্থাৎ যে গাছটা বাঁচার কথা 60 দিন, সেই গাছটা আমরা দেখি যে 45 দিনেই নষ্ট হয়ে গেছে। এই যে আয়ু কমে যাওয়ার কারণে, অর্থাৎ সময় কমে যাওয়ার কারণে ফসলের ফলন কমে যায়, আর আমাদের দেশের কৃষকেরা আসলে লংজিভি কৃষিগুলাও অল্প সময় আসে এবং আমাদের আসলে লস গুনতে হয়। তাই আমি আমাদের কৃষকদেরকে আমি অনুরোধ করব, আপনারা কৃষিকে জৈব সারের বিকল্প নাই, এবং এত পরিমাণ খাবার দিবেন যে খাবারটা আসলে একবার যদি আপনি ব্যবহার করেন, সেটা সেই জমিটাতে আপনি দীর্ঘদিন ধরে আপনি এই খাবার ব্যবহার করে ভালো ফসল পাবেন, এবং সেই জমিটা উর্বর শক্তি যদি থাকে তাহলে এই উর্বরতা শক্তি ধরেও রাখবে, এবং দীর্ঘদিন ধরে ফসলের আয়ু বেড়ে যাবে, পোকামাকড়ের উপদ্রব কমবে, এবং আপনি নির্ঘাত ফসলে লাভ করতে পারবেন। আপনারা শুধু রাসায়নিক সারের উপর নির্ভরশীল না হয়, জৈব সারটাকে প্রাধান্য দেন। আমি মনে করি যে আপনারা যদি জৈব সারের উপরে একবার কাজ করেন, আমার মনে হয় আপনি আর রাসায়নিক সারের উপর নির্ভরশীল হবেন না, এবং জৈব সারের ফসল যদি একবার আপনি মজা পান, তাহলে আমার মনে হয় আপনি আর কোনো সময়ই ফসলে খরচ করতে আপনি দ্বিধাবোধ করবেন না। কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্ব, আমরা আসলে বলতে পারি যে আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, কিন্তু আসলে সবার পক্ষে যে ইনভেস্ট করাটা অনেক কঠিন সেটাও আমি বুঝি। আপনার যদি 5000 বস্তা লাগার দরকার নেই, আপনি 50টা বস্তা লাগে সেখানে প্রচুর পরিমাণ খাবার দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি একবার যদি কৃষিতে মজা পান তাহলে কিন্তু আসলে সেই কৃষি আপনি ছাড়বেন না। আর যদি মজা না পান তাহলে আপনি কৃষিকে আর কখনোই হাত দিয়ে ধরবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কৃষিকে যদি বিপ্লব ঘটাতে চান, কৃষিকে যদি ভালোবাসতে চান, কৃষি যদি ধরে রাখতে চান, তাহলে জৈব সারের বিকল্প নাই। অর্থাৎ জৈব, আপনি খড় পচা হোক, কচুরি পানা পচা হোক, যত পচা আবর্জনা দিয়ে, এই ভার্মি কম্পোস্ট হোক, আপনি যত পচা জিনিস দিয়ে আপনি মৃত্তিকা তৈরি করে, এটা ছিল সবচাইতে একটা
অযত্নের জমি আমাদের, এটার ভিডিও আছে আপনারা দেখেন। এটা জঙ্গল ছিল, সাইডগুলো কিন্তু এখনো জঙ্গল আছে। এটাতে আমরা অনেক পরিশ্রম কাঠখোটা পড়ে শুধু চাষের উপযোগী করছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই এটাকে আমরা এলাতে আরও আমরা খাবার দেব। আমি এই বছর স্বপ্ন দেখছি যে জৈব সারের উপরই কৃষিটাকে করব, এবং জৈব সারের কৃষি করলে আমরা কৃষিকে লংজিভি করতে পারবো, ফলনশীল করতে পারবো, এবং জমির স্বাস্থ্য ঠিক রাখতে পারবো। আপনারা শুধু রাসায়নিক সার 10 সার ফসফেট দিলাম, 5 সার জিপ দিলাম, 5 কেজি পটাশ দিলাম, এটার উপর নির্ভর হবেন না। আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতেই একদিনে আসলে কোনো কিছু ছাড়া যায় না। আমরা অভ্যাসের দাস, আমরা অভ্যাস হয়ে গেছি যে রাসায়নিক সার ছাড়া বুঝি না। আপনারা পর্যায়ক্রমে হলেও আমার কথা মতো আপনি গোটা জমি আপনার মতো করে করেন, 2 হাত জায়গা হলেও আপনি জৈব সারের উপরে একবার আসেন। আমাদের কৃষির যারা খামার ভিজিট করছেন তারা দেখছেন যে রুবেল ভাই আপনার কোনো কিছুর সাথে কেন বনে না। এটা কি আমি জাদু মন্ত্র করে আপনাদেরকে জানাই না, আমি খালি একাই করি? এটা তো কোনো সময়ই চেষ্টা করি নাই। আমি আমার জীবনের যা কিছু আছে এই আশরাফুল মখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীবকে দিয়ে যেতে চাই। এই জন্যে আমি যখন যেটা করি, যখন যেটুকুই বুঝি সেইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তাই উদ্যোক্তার লসের হাত থেকে বাঁচার জন্যে আপনারা জৈব সারের উপর আসেন, জৈব সার ব্যবহার করেন, দেখবেন আপনি আর রাসায়নিক সারের করবেন না। আর জৈব সারের মজা একবার যদি আপনি জমিকে সেইভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু অত পরিমাণ আর খাবারও দিতে হবে না। আর জৈবর ব্যাপারটা প্রিয় দর্শক একটু দেখেন, গাছের মাথার তারপরেও আমাদের পেঁপের সাইজটা দেখেন, গাছের শেষ, এটা এখন গাছ আবার নতুন করে দেখেন, তারপরেও গাছগুলা 1 বছর হয়ে গেল, গাছের চেহারা দেখেন, প্রতিটা গাছের মানে শেষ যেখানে সেখানকার পেঁপাটাও বাংলাদেশে এত বড় পেঁপে আমার মনে হয় আপনি আবার দেখেন এত বড় পেঁপে কেউ করতে পারে না। এটার জাদুটাই হলো, আপনাকে একটু যদি দেখাই, যদি বিশ্বাস না করেন আপনি একটু দেখেন এটাতে আমি কি দিছি। এই যে দেখেন, এটাই জাদুটা। এটা এই যে পচা আবর্জনা, এই পেঁপাটা এটাই পচা আবর্জনা দিয়েই আজকে দেখেন এই পেঁপার ওজন আজও 7 থেকে 6 কেজি, 7 কেজি, 8 কেজি পর্যন্ত করতে পারছি। আমার এই আদার দেখতেছেন আপনি, দেখেন আমি সমস্ত জৈব দিয়েই করছি। আপনারা যদি দেখেন মাটি না, এটা জৈব সার সব। তাই আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা জৈবর উপর নির্ভরশীল হন। জৈবই আপনাকে এই মৃত্তিকায় আপনাদের যে গাছ লাগাচ্ছি আমরা, কিন্তু আসলে এই গাছগুলো শেষ হয়ে যাবে, আমাদের জায়গা নেই। আমাদের গাছের গঠনটা দেখেন 1 মাস এখনো হয় নাই। তাই প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করতেছি আবারও আপনারা জৈবতে কনভার্ট হন। জৈবই এই যে দেখেন একটা গাছ ফুটছে, গাছের চেহারা দেখেন। জৈবতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, জৈবতে গাছের সৌন্দর্য বাড়ে, জৈবতে পচন ব্যাকটেরিয়া কম হয় এবং ফলন 10 থেকে 15, 20, 25, 50 গুণ বেশি হওয়া সম্ভব, সেটা জৈব সারের গুণেই। আর অবশ্যই ভিডিও আছে, আপনারা আপনার ফসলকে আগাছা মুক্ত রাখবেন। এই আগাছাই ফসলের খাবার ভাগ করে ফসলকে দুর্বল করে এবং এখানে পোকামাকড়ের উপদ্রব হয়। এই দিকগুলো যদি মেনটেন করেন এবং সব সময় অল্প অল্প করে গাছ ওই যে লাগে, একবার খাবার দিলেন, গাছ মানুষের যেমন 3 বার খাবার লাগে দিনে, প্রতিটা গরু, ছাগল, হাঁস, মুরগির, কিন্তু আমরা গাছকে দেখি 1 মাস, 6 মাস, 1 বছর পর যদি খাবার দেই সেই গাছ আমাদেরকে কি ফল দেবে। আপনারা তো প্রতিটা মানুষ বিবেকবান, প্রতিটা মানুষ জ্ঞানী, আমি অদম ছাড়া প্রতিটা মানুষ সচেতন, কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে যা আপনারা অবুঝ হন কেন আমার বুঝে আসে না, আমার বোধগম্য হয় না। যে জায়গাতে জ্ঞান অন্বেষণ করার দরকার, যে জায়গাতে বোঝার দরকার, যে জায়গাতে আপনার মনে হয় সর্বোচ্চ জায়গা থাকার জায়গা, সেই জায়গাতে আপনি অবুঝ আদা লাগাতে হবে কখন, কোন জাত উবো, কি দিব, এটা বুঝেন না, আমার বোধগম্য হয় না। আপনারা একটু প্লিজ বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা জৈব সারে ফসলগুলোকে আনেন। প্রতিটা ক্ষেত্রে সেটা শুধুই আদা, রসুন, পেঁয়াজ বলে নয়, প্রতিটা ফসল, প্রতিটা গাছ যদি জৈবর মধ্যে আমরা কনভার্ট করি, আমরা যে সমস্ত জমির ধানগুলা, ফসলগুলো, এগুলাতে কিন্তু ওই খেয়ালগুলাই বিছে দেবো, দিয়ে এখানে আমরা জৈব কাজ করব, আমরা ভার্মি কম্পোস্ট দেবো, ধানের তুষ, মানে এমনভাবে জমিকে গঠন করতে হবে গত 10 বছরে যেন জমির শক্তি না কমে। তাহলে যে ফসলই ফলাবেন, যে ফসলই ফেলাবেন, সেই ফসলই আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করবে না এবং রোগবালাই কম হবে। প্রিয় দর্শক, এই কথাগুলোর মধ্যে একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সেটা করে কৃষিকে বাঁচান, দেশকে বাঁচান, জাতিকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত দেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।